সালাম বাবু। কে? ও, রহমত। এসো এসো। তা কেমন আছো হে? आपका मेहरबानी আছে বাবু। বেশ বেশ। তা নাস্তা পানি কিছু করবে নাকি? अ, नहीं नहीं, हमें काम की बात करने के लिए आया है। বেশ তো, বলো কি বলবে। बाबू, उस दिन आपने जो रुपया हमसे मांग लिए थे, वो आप थोड़ा जल्दी लौटा दीजिए बाबू। রুপেয়া? কোন সা রুপেয়া? কিসের কথা বলছো রহমত? बाबू देखिए, ये धंधे का वक्त है, बेफालतू बात मत कीजिए। आप पैसा कब लौटा देंगे, ये बस बोल दीजिए। ফালতু কথা আমি বলছি না রহমত, বলছো তুমি। আমি টাকা ধার নেব, তাও তোমাদের মতো লোকের কাছ থেকে? তোমার আসল ধান্দা আমি বুঝেছি। मतलब? মানেটা হলো, যদি ভয় দেখিয়ে বেশ মোটা কিছু হাতিয়ে নেওয়া যায়, তাহলে কয়েকদিন বসে বেশ ফুর্তি করতে পারবে। তোমাদের মতো লোকেদের হাড়ে হাড়ে চেনা আছে আমার। देखिए बाबू, मुंह सामने बात कीजिए। आपने हमसे रुपया मांगे थे, ये। আবার সেই কথা? আর একবার এই কথা বললে লোক ডেকে চাপকে পিঠের ছাল তুলে নেবো শালা। ठीक है, कल फिर আসবো, लेकिन हमार लोग लिए আসবো। আরে যা যা, হুমকি দিচ্ছে আবার। দেখা যাবে কি করতে পারিস। দেখবেন, দেখবেন আমি কি করতে পারি। হ্যাঁ, সাহস থাকলে দেখা না। আমি ভালো বাত বলছি বাবু। দেখা কি দেখাবি? দেখা। শালা এক বাপের বেটা হলে দেখা। ठीक है, ये देखिए। আহ! নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন, গত বছরগুলোর মতো এবারও সারা মে মাস জুড়ে আমরা আপনাদের শোনাব শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নানান সৃষ্টি। আর তাই টিম গপ্প.20 আজকের নিবেদনে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, অভিনেতা ও দার্শনিক। অল্প বয়সে কোন রকম বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি তার প্রথাগত শিক্ষা বিরোধী মনোভাবের জন্য। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1913 সালে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার। তার মৃত্যু হয় 7ই আগস্ট 1941 সালে 80 বছর বয়সে। শুরু হচ্ছে আজকের নিবেদন কাবুলিওয়ালা। শুনে দেখুন কেমন লাগে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না বলে থাকতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করে ভাষা শিখতে তার কেবল 1 বছর ব্যয় হয়েছিল। তারপর থেকে যতক্ষণ সে জেগে থাকে, এক মুহূর্ত চুপ থাকে না। তার মা অনেক সময় ধমক দিয়ে তার মুখ বন্ধ করে দেয়, কিন্তু আমি তা করতে পারি না। মিনি চুপ করে থাকলে এমনই অস্বাভাবিক দেখতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্যে আমার সঙ্গে তার কথোপকথনটা কিছুটা উৎসাহের সাথেই চলে। সকালবেলায় আমার নভেলের 17তম পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি নিজের খেলার গান গুনগুন করতে করতে ঘরে এসে ঢুকলো। ঢুকেই আরম্ভ করে দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলেছিল। সে কিচ্ছু জানে না, তাই না? আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে খানিক জ্ঞান দিতে শুরু করার আগেই সে দ্বিতীয় প্রসঙ্গে চলে গেল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি
সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি কথা বলতে পারে? কে বলি বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য বিন্দুমাত্র অপেক্ষা না করেই সে হঠাৎ জিজ্ঞেস করে বসল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে বললাম, শ্যালিকা। মুখে কিন্তু বললাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করগে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লেখার টেবিলের পাশে এসে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে আগডুম বাগডুম অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। ঘোড়াডুম সাজে, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে। আমার 17তম পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাতে কারাগারের উচ্চ জানলা থেকে নিচে নদীর জলে ঝাঁপ দিয়ে পড়ছেন। আমার ঘর রাস্তার ধারেই। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এই কাবুল কা চিজ আছে। ময়লা ঢিলে কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স। এক লম্বা কাবুলিওয়ালা ধীরে সুস্থে সামনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। তাকে দেখি আমার কন্যা রত্নের কি ভাবোদয় হলো বলা শক্ত। তাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করে দিল। ও কাবুলিওয়ালা। আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে, আমার উপন্যাস আর শেষ হবে না। কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসতে হাসতে মুখ ফেরালো এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগলো, অমনি সে ঊর্ধ্বশ্বাসে ভেতর বাড়িতে দৌড় দিল। তার আর চিহ্ন দেখতে পাওয়া গেল না। তার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো 2-4টে জীবন্ত বাচ্চা পাওয়া যেতেই পারে। এদিকে কাবুলিওয়ালা একগাল হেসে আমাকে সেলাম করে দাঁড়ালো। আমি ভাবলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তাও লোকটাকে ঘরে ডেকে এনে তার কাছ থেকে কিছু না কেনাটা ভালো হয় না। কিছু কেনাকাটা হলো। তারপর 5টা কথা এসে পড়ল। আব্দুর রহমান, রুশ, ইংরেজ প্রভৃতিকে নিয়ে সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলতে লাগলো। অবশেষে উঠে যাওয়ার সময় সে জিজ্ঞেস করলো, বাবু, তোমার লড়কি কোথায় গেল? আমি মিনির অমূলক ভয় ভাঙার জন্য তাকে ভেতর বাড়ি থেকে ডেকে আনলাম। সে আমার গা ঘেঁষে কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। কাবুলিওয়ালা ঝুলির ভেতর থেকে কিশমিশ খোবানি বার করে তাকে দিতে গেল। সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সঙ্গে আমার হাঁটুর কাছের কাপড় ধরে দাঁড়িয়ে থাকলো। প্রথম পরিচয়টা এমন ভাবেই গেল। কিছুদিন পরে একদিন সকালবেলায় কি একটা দরকারে বাড়ি থেকে বার হওয়ার সময় দেখি আমার কন্যাটি দরজার পাশের বেঞ্চির উপর বসে অনর্গল কথা বলে যাচ্ছে জানো জানো, ভোলা ওই বলেছে। এবং কাবুলিওয়ালা তার পায়ের সামনে বসে শুনছে এবং মাঝে মধ্যে ফাঁক পেলে নিজের মতামত এই তার দোঁয়াশলা বাংলায় ব্যক্ত করছে। মিনির 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। তারপর দেখি তার ছোট্ট আঁচলটি বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে ডেকে বললাম, রহমত, মিনিকে এসব কেন দিয়েছ? অমন আর দিও না বলে পকেট থেকে একটা আধুলি বের করে তাকে দিলাম। সে অসংকোচে আধুলি নিয়ে ঝুলিতে ঢুকিয়ে নিল। বাড়িতে ফিরে আসতেই দেখি সেই আধুলিটি নিয়ে এদিকে 16 আনা গোলযোগ বেঁধে গেছে। মিনির মা একটা সাদা চকচকে গোল জিনিস নিয়ে ভর্ৎসনার স্বরে মিনিকে জিজ্ঞেস করছেন, তা বলি মিনি, তুই আধুলি কোথায় পেলি? মিনি বলছে, কাবুলিওয়ালা দিয়েছে। তার মা বলছেন, কাবুলিওয়ালার কাছ থেকে তুই আধুলি কেন নিতে গেলি? আমি চাইনি, সে আপনিই দিলে। আমি এসে মিনিকে তার আসন্ন বিপদ থেকে উদ্ধার করে বের করে নিয়ে গেলাম।
খবর পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এইটাই দ্বিতীয় সাক্ষাৎ তা নয়। ইতিমধ্যে সে প্রায় রোজই এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ছোট্ট হৃদয়টুকু অনেকটা অধিকার করে নিয়েছে। দেখলাম এই দুটি বন্ধুর মধ্যে কয়েকটি বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যেমন রহমতকে দেখা মাত্র আমার কন্যা হাসতে হাসতে জিজ্ঞেস করত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভিতর কি আছে? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর দিত, হাতি। অর্থাৎ তার ঝুলির ভিতরে যে একটা আস্ত হাতি আছে এইটাই তাদের পরিহাসের সূক্ষ্ম মর্ম। এই পরিহাসে দুজনেই বেশ একটু কৌতুক অনুভব করত এবং শরৎকালের সকালে একটা বয়স্ক লোক এবং একটা অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাসি দেখে আমারও বেশ লাগতো। এই দুজনের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলতো, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না, হ্যাঁ? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সাথে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে বিস্তারিত কিছু জানায়নি। এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকাটা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ। সে উল্টে জিজ্ঞেস করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি একটা প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করে বলতো, আমি তো শ্বশুরকে মারবি। তা শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরাবস্থা কল্পনা করে হেসে লুটিয়ে পড়ত। এখন শুভ্র শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয় বের হতেন। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী। বাইরের পৃথিবীর জন্য আমার সব সময় মন কেমন করে। এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে রহমতের সঙ্গে গল্প করে আমার অনেকটা ভ্রমণের কাজ হতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের মানুষ। রাস্তায় একটা শব্দ শুনলে তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাকে লক্ষ্য করেই ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর, ডাকাত, মাতাল, সাপ, বাঘ, ম্যালেরিয়া এবং গোরা সৈন্যদের দ্বারা পরিপূর্ণ নয়, এতদিন পৃথিবীতে বসবাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন। আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পরপর আমাকে কয়েকটি প্রশ্ন করতেন। তা বলি, কখনো কি কারো ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই নাকি? একজন প্রকাণ্ড কাবুলের পক্ষে একটা ছোট ছেলে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব ভাবো নাকি? আমাকে মানতে হতো ব্যাপারটা যে অসম্ভব তা নয়, কিন্তু তাই বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে ফিরে যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ঘুরতে হয়, কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়ে যায়। দেখলে সত্যি সত্যি মনে হয় দুজনের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। সকালে যেদিন আসতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে। অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায়জামা পরা সেই লম্বা লোকটাকে দেখলে হঠাৎ মনের মধ্যে একটা আশঙ্কা উপস্থিত হয়। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে সরল হাসি ঠাট্টা চলতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে। একদিন সকালে আমার ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি। বেলা বোধ হয় 8টা হবে। জানলা ভেদ করে সকালের রোদ টেবিলের নিচে আমার পায়ের উপর এসে পড়েছে।
এমন সময় রাস্তায় একটা ভীষণ গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তাদের পেছন পেছন কৌতূহলী ছেলের দল চলেছে। রহমতের গায়ের জামাতে রক্তের দাগ এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছুরি। আমি দরজার বাইরে গিয়ে পাহারাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি, কি ঘটেছে? কিছুটা তার কাছে, কিছুটা রহমতের কাছে শুনে জানলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিছু টাকা ধার নিয়েছিলেন। এখন তিনি সেই দেনা অস্বীকার করছেন এবং তা নিয়ে ঝগড়া করতে করতে রহমত তাকে এক ছুরি বসিয়ে দিয়েছে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানা রকম অশ্রাব্য গালি দিচ্ছে। এমন সময় কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে বের হয়ে আসলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে প্রফুল্ল হয়ে উঠল। তার কাঁধে আজ আর ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হতে পারল না। মিনি এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাষ্ঠ হেসে উত্তর দিল, আমি তো সেখানেই যাচ্ছি। সে দেখল উত্তরটা মিনির পক্ষে হাস্যকর হল না। তখন শিকল পরা হাত দুটো দেখিয়ে বলল, শ্বশুরকে মারতাম, কিন্তু কি করব খোঁকি, হাত যে বাঁধা। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছরের জন্য রহমতের কারাদণ্ড হলো। তার কথা এক প্রকার ভুলেই গেলাম। আমরা যখন ঘরে বসে অভ্যাস মতো রোজকার কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ বন্ধ নীরব কারাগারের মধ্যে কেমন করে দিন কাটাচ্ছে তা আমাদের মনেও উদয় হতো না। মিনিও স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে গিয়ে প্রথমে সহিসের সাথে বন্ধুত্ব স্থাপন করলো। পরে ক্রমে তার যত বয়স বাড়তে থাকলো ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগলো। এমনকি এখন তার বাবার লেখালেখির ঘরে তাকে আর দেখতে পাওয়া যায় না। বেশ কয়েকটি বছর কেটে গেল। আরেকটি শরৎকাল এসে পড়েছে। পুজোর ছুটির মধ্যেই আজ আমার মিনির বিয়ে। সকাল থেকে ভারী গোলমাল, লোকজনের আনাগোনা। উঠোনে বাঁশ বেঁধে পাল খাটানো হয়েছে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠুংঠাং শব্দ উঠছে। হাঁক ডাকের সীমা নেই। আমি আমার লেখার ঘরে বসে হিসেব দেখছি। এমন সময় একজন অপরিচিত লোক এসে সেলাম করে দাঁড়ালো। আমি প্রথমে তাকে চিনতে পারলাম না, অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম। এ আমাদের সেই রহমত। তার সে ঝুলি নেই, তার সে লম্বা চুলও আর নেই, এবং বোধ করি তার শরীরে আগের মতো সে তেজও নেই। বললাম, কি রহমত, কবে আসলে? সে বলল, কাল শাম জেল সে খালাস পেয়েছি বাবু। কথাটা শুনে কেমন কানে খট করে উঠল। কোনো খুনিকে কোনোদিন প্রত্যক্ষ করিনি। এই লোকটাকে দেখে সমস্ত শরীরের সমস্ত কোষ যেন সংকুচিত হয়ে গেল। আমার মনে হতে থাকলো, আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আমি তাকে বললাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি বেশ ব্যস্ত আছি, তুমি বরঞ্চ আজ যাও রহমত। কথাটা শুনে সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল, খোঁকিকে একবার দেখতে পাবো না? তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেই আগের মতোই আছে। সে যেন মনে করেছিল মিনি আবার সেই আগের মতো কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, করে ছুটে আসবে। আমি বললাম, আজ তো বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা করতে পারবে না রহমত। সে যেন কিছুটা ক্ষুণ্ণ হলো। স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। তারপরে সালাম বাবু বলে দরজার বাইরে চলে গেল। আমার মনে কেমন একটু ব্যথা লাগলো। মনে মনে ভাবছি তাকে ফিরে ডাকবো কিনা। এমন সময় দেখি সে নিজে থেকেই ফিরে আসছে। কাছে এসে বলল, এই আঙ্গুর আর কিসমিস বাদাম খোঁকির জন্য এনেছিলাম,
এইটা তাকে দিবেন? আমি সেগুলো নিয়ে দাম দিতে চাইলে সে হঠাৎ করে আমার হাত চেপে ধরল, বলল, আপনার বহুত দয়া বাবু, আমার চিরকালই হাত থাকবে। আমাকে পয়সা দিবেন না বাবু। বাবু, তোমার যেমন একটা লড়কি আছে, তেমনি দেশে আমার ভি একটা লড়কি আছে। আমি তার মুখটা ইয়াদ করে তোমার খোকির জন্য কিছু মেওয়া হাতে নিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না বাবু, আমি তো সৌদা করতে আসি না। এই বলে সে নিজের মস্ত ঢিলে জামাটার ভিতর হাত ঢুকিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা কাগজ বার করলো। বহু যত্নে ভাঁজ খুলে 2 হাতে আমার টেবিলের উপর মেলে ধরল। দেখলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা কালি মাখিয়ে কাগজের উপরে তার ছাপ দেওয়া হয়েছে। দেখে আমার চোখে জল চলে আসলো। তখন সে যে এক কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। বুঝতে পারলাম সেও একজন বাবা, আমিও একজন বাবা। তার ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করিয়ে দিল। আমি তক্ষুনি মিনিকে ভেতর বাড়ি থেকে ডেকে পাঠালাম। ভেতর বাড়ি থেকে অনেক আপত্তি উঠল, কিন্তু আমি কোনো কিছুতে কর্ণপাত করলাম না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূ বেশি মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়ালো। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরনো আলাপ জমাতে পারল না। অবশেষে হেসে বলল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ? মিনি তখন শ্বশুর বাড়ির অর্থ বুঝে। এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না। রহমতের প্রশ্ন শুনে লজ্জায় আরক্ত হয়ে মুখ ফিরিয়ে দাঁড়ালো। কাবুলিওয়ালার সাথে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়ল। মনটা কেমন ব্যথিত হয়ে উঠল। মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরকম বড় হয়ে গেছে। তার সঙ্গেও আবার নতুন করে আলাপ করতে হবে। তাকে আর ঠিক আগের মতো পাবে না। এই 8 বছরে তার কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজতে লাগলো। রহমত কলকাতার এক গলির ভিতরে বসে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে থাকলো। আমি একখানা নোট তাকে দিলাম। বললাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। রহমত অনেক আপত্তি করল, কিন্তু আমি কিছুই শুনলাম না। অবশেষে টাকা নিয়ে আমাকে সেলাম জানিয়ে ধীর পায়ে সে রাস্তায় বেরিয়ে গেল। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের 2-1টা অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালতে পারলাম না। গড়ের বাদ্যও আসলো না। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করতে থাকলেন, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হয়ে উঠল। শুনছিলেন গল্প.20 নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কাবুলিওয়ালা। গল্প পাঠে ছিল শ্রবণ। মিনির ভূমিকায় অদ্রিজা, মিনির মায়ের ভূমিকায় সৃজিতা। কাবুলিওয়ালা এবং গল্পের সূত্রধার আমি সৌহার্দ্য এবং জনৈক লোকের ভূমিকায় অনির্বাণ। এই গল্পের প্রচার ও বিপণনে ছিল রীতিরেখা এবং গল্পের শাব্দিক সম্পাদনা, প্রচার চিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় আমি সৌহার্দ্য। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের।
আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।